যেই সংগঠনের সাথে এত বৃহৎ মানুষের উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে, সেই সংগঠনের এই প্রোগ্রাম করার জন্য টাকার অভাব হবে কেন? আমি যদি ঠিক একই প্রশ্ন করি, যারা আপনাকে বলতেছেন বা আপনি বলছেন যে এই দলগুলো বা সমাজ যে প্রশ্ন করতেছে এত টাকা কোথায় আসছে, আমাদের দেশে তো আরও অনেক সংগঠন আছে। বিএনপির কথা বলেন, জামাত ইসলামের কথা বলেন, এখন তারা সামনে আছে, তারা তো বিরাট প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে। টাকা কোথা থেকে আসে? আমাদেরও সেখান থেকে আসছে। জনগণ দিচ্ছে টাকা। জনগণ যখন মনে করছে যে তরুণরা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য দায়িত্ব নিয়েছে, তো জনগণ টাকা দিবে না? আমরা জনগণের জন্য রাজনীতি করছি, তো আমাদের টাকার সোর্স জনগণ। জাতীয় নাগরিক পার্টি বড় আয়োজন করে দলের আত্মপ্রকাশ করেছে এবং ব্যয়বহুল ইফতার মাহফিলের আয়োজন করেছে। রাজনীতি পাড়ায় এটা নিয়ে নানা কথা উঠছে, কিভাবে মোকাবেলা করবেন? আচ্ছা দেখেন, এই যে আমাদের আত্মপ্রকাশের দিনের যে বড় আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে একটা বার্তা তো মানুষের কাছে গেছে, কিংবা রাজনৈতিক মহলে গেছে, যে মানুষের বিপুল সমর্থন এখানে আছে। আমি মনে করি যে এইটা দুনিয়ার ইতিহাসে একটা বিরল ঘটনা। আর সাবকন্টিনেন্টের হিসেবে তো অবশ্যই একদমই উল্লেখযোগ্য ঘটনা যে এত বৃহৎ মানুষের সামনে বা এত বৃহৎ মানুষের উপস্থিতিতে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। তো এইটা ধরেন এখানে আসলে আমরা যদি দেখি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা আগ্রহ, তরুণদের উচ্ছ্বাস কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষা, এইটাকে ছাপায় আসলে এইখানে কিছু স্বার্থন্বেষী মহল বলবো আমি আসলে, যারা এই তরুণদের এই জাগরণটাকে খুব পজিটিভলি নিতে পারছে এরকম মনে হয় না। কিংবা অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানের শক্তি বাংলাদেশকে পরিবর্তন করে যেই জায়গায় নিতে চাচ্ছে, সেইটা তাদের স্বার্থের সাথে খুব বেশি সংশ্লিষ্ট না, তাদের কিছুটা স্বার্থবিরোধী। কারণ আমরা বাংলাদেশকে সংস্কার করে যেই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়তে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, এইখানে এই তথাকথিত বা আমাদের এইখানে গতানুগতিক রাজনৈতিক দলগুলো আসলে এই জায়গায় যেতে পারে না। আমরা তো দেখেছি তারা আসলে সংস্কার কতটুকু চায় না। এর আগেও আমরা আসলে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করার সময়ও তাদের সাথে নেগোশিয়েট করছি। আমি তো ব্যক্তিগতভাবে সেই অংশে ছিলাম। সুতরাং এই তারুণ্যের দ্বারা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এইটাকে ছাপায় আসলে এটার ব্যয়কে সামনে নিয়ে এসছে। তো আপনি একটা খুব সাধারণভাবে দেখেন, যেই সংগঠনের সাথে এত বৃহৎ মানুষের উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে, আগ্রহ আছে, সেই সংগঠনের এই প্রোগ্রাম করার জন্য টাকার অভাব হবে কেন? আমি যদি ঠিক একই প্রশ্ন করি, যারা আপনাকে বলতেছেন বা আপনি বলছেন যে এই দলগুলো বা সমাজ যে প্রশ্ন করতেছে এত টাকা কোথায় আসছে, আমাদের দেশে তো আরও অনেক সংগঠন আছে। বিএনপির কথা বলেন, জামাত ইসলামের কথা বলেন, এখন তারা সামনে আছে, তারা তো বিরাট প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করছে। টাকা কোথা থেকে আসে? আমাদেরও সেখান থেকে আসছে। জনগণ দিচ্ছে টাকা। জনগণ যখন মনে করছে যে তরুণরা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য দায়িত্ব নিয়েছে, তো জনগণ টাকা দিবে না? আমরা জনগণের জন্য রাজনীতি করছি, তো আমাদের টাকার সোর্স জনগণ। হঠাৎ ধর্ষণ বেড়ে গেল, এটা কি পরিকল্পিত নাকি সামাজিক অবক্ষয়? ধর্ষণ একটা চরম হীনমন্য একটা ব্যাপার। এটা সমাজের মধ্যে আমি বলবো যে অনেক আগে থেকেই এই ব্যাপারটা ছিল। এখন এই সাম্প্রতিক সময়ে আমরা আসলে 5 আগস্টের পরে যদি বলি, ঠিক এরকম আলাদা করে করা যাবে না। ধর্ষণটা বলেন, এইটা গত 2-3 সপ্তাহ গত 2-3 সপ্তাহে এটার আলাপটা আরও সামনে এসছে। কিন্তু বিষয়টা যে আগে ছিল না এরকম না, সবসময় এটা ছিল। কিন্তু এই 2-3 সপ্তাহ যেভাবে বাইরে বেশি আসছে, এটা আমরা দেখেন 5 আগস্টের পর থেকে একটা ব্যাপার খেয়াল করছি। আমাদের 1 সপ্তাহ পুলিশ একদম অকার্যকর ছিল, কিংবা এখনও পুলিশ যেভাবে কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কাজ করছে, এটা আপ টু মার্ক না। মানে আমাদের গত 15 বছর পুলিশকে আমরা যেই চেহারায় দেখেছি, তার বিপরীতে এখন আসলে যে আমরা মানবিক পুলিশ আশা করি মানুষের পক্ষে দাঁড়াবে, আমরা ঠিক বলবো যে সেই জায়গায় এখনও পুলিশ কাজ করছে না। তো আইন শৃঙ্খলার মধ্যে যেহেতু একটা ঢিলাঢালা ভাব আছে, তো যারা অন্যায় করে তারা তো আসলে এইরকম সুযোগ খোঁজে, সেই সুযোগ খুঁজছে। আবার আরেকটা ব্যাপার হলো যে আমরা এখন যেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আছি, এটা একটা বিরাট দীর্ঘ লড়াইয়ের পরিক্রমার মধ্যে দিয়ে সরকার ক্ষমতায় এসছে বা দায়িত্বে আছে। তো এই সরকারের কাছে আকাঙ্ক্ষার পারদ কিন্তু আমাদের একদম চুমবে। তো সেই জায়গা থেকে আমাদের আশা যে এই সরকার আগের সকল সরকারের তুলনায় বেশি মানুষের জন্য কাজ করবে, এই আকাঙ্ক্ষাটাও আমাদের ভিতরে আছে। আমি মনে করি যে সরকারের জায়গা থেকে খুবই গুরুত্বের সাথে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করা দরকার। এটা স্বাভাবিক হলেই আসলে ধর্ষণকে যদি আপনার প্রতিহত করতে হয়, তাহলে আইনের বাস্তবায়ন কিংবা এদের বিচার নিশ্চিত করাটাই হলো একমাত্র পথ। আরও সামাজিক সচেতনতার ব্যাপার আছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বিচার নিশ্চিত হলেই অন্য এই অপরাধকারীদের কাছে বার্তা যায় যে এখানে এই অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
আমি মনে করি যে একটু সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা সার্বিকভাবে যে দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগটাই আসলে ধর্ষণকে বাড়ায় দিয়েছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি দল আসছে, কেন এক প্ল্যাটফর্মে আসতে পারলো না? আসলে দেখেন, এই গণঅভ্যুত্থানের সাথে বাংলাদেশের একটা বলবো যে একেবারেই আওয়ামী লীগের যারা লুটপাটকারী কিংবা এই পুরো 15 বছরে যারা আসলে জনগণের উপরে নানা রকম নির্যাতন নিপীড়নের অংশ ছিল, তারা ব্যতীত বাকি সকল মানুষ এই গণঅভ্যুত্থানের অংশ আমি মনে করি। তারা এই গণঅভ্যুত্থানকে সমর্থন জানিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিংবা কেউ ঘর থেকে বাইরে থেকে নানাভাবে সহযোগিতা করছে। তো এত বৃহৎ মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হলো, তাদের প্রত্যেকের মধ্যেই একটা নতুন করে রাজনৈতিক আকাঙ্ক্ষা গ্রো করছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য পথ তো আসলে রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে ভূমিকা নেওয়া। সেই ভূমিকার জন্য আজকে এনসিপি গঠিত হয়েছে, আরও অনেক দল আসতে পারে। আমরা তো আসলে যে কোনোভাবেই মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক দল লাগবে। তো যে কোনো অংশ যদি মনে করে তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করবে, আমরা তাদেরকে স্বাগত জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রশাসনের কর্তৃত্ব না থাকায় অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আপনি কি মনে করেন? আমি ওনার বক্তব্যের সাথে অনেকটাই একমত। আসলেই আমি বলবো যে 5 আগস্টের পরে, এই যে আপনাকে একটু আগেও বললাম যে প্রায় এক সপ্তাহ পুলিশ ছিল না, এইখানে জুডিশিয়ারি ফাংশনাল ছিল না, এইখানে এই ব্যুরোক্রেসিতে আওয়ামী লীগের দোসর দ্বারা একদম পরিপূর্ণ ছিল। তারা এখনও পর্যন্ত যে পরিপূর্ণভাবে সরকারকে সহযোগিতা করছে সেরকম না। ইভেন আওয়ামী লীগের দোসররা এখনও এই জায়গাগুলোতে রয়ে গেছে, আমরা তাদেরকে সরাতে পারিনি। তারা ইন্টারিম গভর্নমেন্টকে নানাভাবে অসহযোগিতা করছে। আমরা যারা পুলিশ, যারা এই গত 15 বছরে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, এই জুলাই অভ্যুত্থানের মধ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, তারা এখনও পর্যন্ত দায়িত্বে আছে, তাদের বিচার নিশ্চিত হয়নি। সুতরাং আমি বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরি প্রশাসনকে কাজে লাগাতে পারছে না। তো এই সুযোগটা অবশ্যই আমি বলবো যে অপরাধীরা নিচ্ছে। আর একই সাথে আওয়ামী লীগ বসে নাই। আওয়ামী লীগ বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। তাদের দোসররা যেহেতু না রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনও বহাল আছে, তারা তাদেরকে দিয়ে এবং মাঠে তাদের যেই এই ফ্যাসিবাদী শক্তি, এই শক্তিকে কাজে লাগাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমি বলবো যে নানাভাবে বায়াস্ট করার চেষ্টা করছে। সেই সুযোগটাই নিচ্ছে। আমি ওনার বক্তব্যের সাথে দ্বিমত করতে চাই না। এখন আমাদের আসলে সার্বিকভাবে সবাইকে মিলে এটাকে প্রতিহত করতে হবে। আমি বিএনপির কথা যদি বলেন, জামাতের কথা বলেন, আদার্স পার্টির কথা বলেন, এনসিপি অবশ্যই সেখানে ভূমিকা নেবে, কিন্তু সবাই সম্মিলিতভাবে এই প্রশাসনকে সাথে নিয়েই কাজটা করতে হবে আসলে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি
তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।